এখন ঘড়ি কাটাই বাজে 5:30। তো দোকান থেকে দেখো চা আর বিস্কিট আনা হয়েছে। এটা কিন্তু আমার শ্বশুরমশাই কিন্তু দিয়ে আসতে যাচ্ছে। তো যেহেতু আমার শ্বশুরমশাই ভীষণই অসুস্থ, অনেক কিছু কিন্তু খেতে পারছে না, তো তার জন্য দেখো সকালবেলা তো আর চা বানাতে পারলাম না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলা ভীষণ তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে 5:30টার সময়। আর এই দেখো এরা না আমাদের অপেক্ষা করে আমরা কখন দরজাটা খুলবো। তো এখনও কিন্তু ঘরের কাজ সারা হয়নি। শুধু সকালবেলা দোকান থেকে আমি চা আর বিস্কিট কিনে এনে তো শ্বশুরমশাইকে দিয়ে এসেছি। এবার আমি ঘরের সমস্ত কাজগুলো সারবো, তারপর কিন্তু আমি দোকানটা খুলবো। তো দেখো ওয়েদারটা ভীষণ খারাপ। টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে। ভোর থেকে কিন্তু বৃষ্টি এভাবে শুরু হয়ে গিয়েছে। এই দেখো আমাদের পাশের পুকুরটা এতটা পরিমাণ পানা, আর পানাটা পচে গেছে, জলটা কিন্তু ব্যবহার করতে পারছি না। ওই দিকটায় যে পুকুর ঘাটটা আছে, ওই দিকটায় ওই পুকুর ঘাটটায় ওই দিকটায় কিন্তু সরবরাহ করতে হচ্ছে, পুকুরের জল নিয়ে অন্যজনের পুকুর থেকে। তো এইভাবে দিনটা কিন্তু চলছে। তো চলো এবার তাড়াতাড়ি করে কি আমি ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিই। তো হাঁটতে কিন্তু যাচ্ছি না, জানো তো। তো যাবো, কয়েকটা দিন তো অসুবিধা থাকে। তো আবার কাল হোক পরশু দিন থেকে আবার হাঁটাটা শুরু করব। তো চলো। জানো বন্ধুরা, আমাদের মেয়েদের জীবনটাই না বড়ই অদ্ভুত। আমাদের যদি কষ্টও হয়, কিন্তু আমরা কাউকে কিন্তু বলতে সাহস পাই না যে আমাদের কষ্ট হচ্ছে। সেটা বলার অধিকার শুধু ছেলেদের বা বাড়ির শাশুড়ি মাদের হয়। মেয়েরা কিন্তু শাশুড়ি মাদের বা নিজের স্বামীকে কিন্তু বলতে পারি না যে আমাদের শরীরে কষ্ট হচ্ছে। যদি বলে থাকি যে আমাদের জীবনে আমার শরীরে কষ্ট হচ্ছে, সেটা কিন্তু বড়ই অশান্তির কথা হয়ে ওঠে। যে এটাই কথাটা কিন্তু আমাদের শুনতে হয় যে সবসময় তোদের এত শরীর খারাপ কেন? সবসময় কি শুয়ে বসে খেয়ে তোদের অভ্যেস? কিন্তু এই কথাটা কিন্তু শুনতে হয়। বিশেষ করে আমার তো হয়, আমি যখন বলে থাকি যে আমার শরীর অসুস্থ, খারাপ করছে, কিন্তু আমাকে এই কথাটাই কিন্তু শুনতে হয়, অপমান শুনতে হয়। এছাড়া কিন্তু ছোটো বড়ো কথাও শুনতে হয় নানা রকম। তো যাই হোক বন্ধুরা, এই সব মিলেমিশে কিন্তু আমার দিনটা কিন্তু কেটে যায়। তো সকালবেলা দোকানের সামনেটা, দোকান প্লাস ঘর, সামনেটা ঝাঁট দিলাম। তারপর বাসি বাসনগুলো বার করে রাস্তায় রেখে, তো জল ছিল না, তো যেহেতু পুকুর ঘাট থেকে 2 বালতি জল আনছি বাসনগুলো মাজার জন্য। আজকের একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম, ঘুমটা 5:30টার সময় ভেঙে গিয়েছিল। আর ওঠার পরে আমি আমার শ্বশুরমশাইকে সঙ্গে সঙ্গে দোকান থেকে 10 টাকার চা আর একটা 5 টাকা বিস্কুটের প্যাকেট এনেছিলাম। সেই বিস্কুট আর 5 টাকার 10 টাকার চাটা আমি কিন্তু আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি, আমার স্বামীকে দিয়ে এসেছি। তো যাই হোক, দেখো এদিকে আমার বাসনটা মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর হঠাৎ করে দেখো বৃষ্টি এসে গিয়েছে। তো বৃষ্টি এক নাগাড়ে কিন্তু হয়েই যাচ্ছিল। তো রাজু শিশুনাকে স্কুলে কিন্তু পাঠাতে পারলাম না বৃষ্টি হওয়ার কারণে। আর তোমাদের দাদাভাই যেহেতু ফুচকা ভাজতে গিয়েছিল, আর একটু দেরি হয়ে গিয়েছে আসতে আসতে, এর জন্য আমি আমার মেয়েকে কিন্তু স্কুলে পাঠাতে পারলাম না। তো ও আসার পরে বললাম, এখন ঘড়ির কাঁটাই বাজে 11:30। তো তোমাদের দাদাভাইকে বললাম তো খাবার জলগুলো তো শেষ হয়ে গিয়েছে, তো জল আনার জন্য। তো দেখো আমাদের পাশের বাড়ি একটা ছোট বাচ্চা, আমাদের ভাইপো সম্পর্কে হয়। তো ওকে নিয়ে তোমাদের দাদাভাই কিন্তু জল আনলো, এগুলো কেনা জল। তো এই জলের ড্রামগুলো আমাদের যারা জল বিক্রি করে ওদের ওখান থেকে কিনে যদি আনি 10 টাকা করে ড্রাম নেয়, আর বাড়ি যদি দিয়ে যাই 20 টাকা করে নিয়ে যায়। আগে একটা ভাই দিয়ে যেত, জানি না সে হয়তো এখন আর দিয়ে যায় না, কারবার হয়তো ছেড়ে দিয়েছে। তো দেখো আমাদের গ্রামের সবজি দোকান থেকে 1 কিলো কুমড়ো এনেছিলাম 30 টাকা দিয়ে। তো সেই কুমড়োটা ওই 300 গ্রামের মতো কুমড়ো আমি কিন্তু কেটে আমি সরু সরু করে কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিলাম, আলু ভাতে আর কুমড়ো ভাতে দিয়েছি। তো গ্যাস না শেষ হয়ে গিয়েছে, একদমই জ্বলছে না, টিপ টিপ করে গ্যাসটা জ্বলছে। তো কখন জানি না গ্যাসটা কিন্তু নিমে যেতে পারে। আর আমি সকালবেলা জানো তো প্রায়
250 গ্রাম ডাল ভিজিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তোমাদের দাদাভাই তো রাজস্বীকে স্কুলে দিয়ে আসবে, আর সেই পথে কিন্তু আমার গ্যাসটাও কিন্তু ভরে এনে দেবে। কিন্তু দুর্ভাগ্যর কপাল, তোমাদের দাদাভাই বলল আজকে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কিন্তু আজকের গ্যাসটা ভরতে পারবো না। তো যদি ভাতটা হতে হতে যদি গ্যাসটা শেষ হয়ে যায় তখন নাই চেষ্টা করে দেখবো। আমাকে কিন্তু এই কথার উত্তরটা দিয়ে কিন্তু জলটা আনতে চলে গিয়েছিল, আর এখনও বাজারে চলে গিয়েছে। আর আমি না ভাতটা যেহেতু হয়ে গিয়েছিল আর ভাতের মধ্যে কয়েকটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো সেই ডিম সিদ্ধ প্রথম ভেবেছিলাম যে কুমড়ো ভাতে আলু বাটে ডিম সিদ্ধটা যদি ভাতটা হয়ে যায় তাহলে গ্যাসটা যদি শেষ হয়ে যায় তাহলে ওই ভাতে ভাত দিয়ে খাওয়া হবে। তো তারপর দেখলাম না, তাও কিন্তু জ্বলছে টিপ টিপ করে, হয়তো আমার কপালে রয়েছে আজকে তরকারি করা। তো কিন্তু ডালগুলো কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম, ডালগুলো কিন্তু আমি বড়া করতে পারিনি। তো দেখো আমি এখানে ডিমগুলো দেখো এক এক করে ছাড়িয়ে দিচ্ছি। 5টা ডিম নিয়েছিলাম, যেহেতু আমরা 5 জন, এর কারণে আমি 5টা কিন্তু ডিম নিয়েছিলাম। তো সমস্ত ডিমগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটা একটা করে আমি কিন্তু ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। একদম খুব সুন্দরভাবে ডিমগুলো কিন্তু ছাড়াতে পেরেছি, একটাও কিন্তু মানে চকলা উঠে যায়নি। তো যাই হোক দেখো ডিমগুলো ছাড়িয়ে খোলাগুলো আর একটা ডেচকির মধ্যে রেখে দেখো আমি এবার সরাসরি চলে যাচ্ছি রান্নার কাজে। তো মেয়ে বলছিল আমাকে একটা ডিম দাও না, তার জন্য দেখো ওকে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে, শ্বশুরমশাইকে খিদে পেয়েছিল বলে ওনার আলু ভাতে আর কুমড়ো ভাতে দিয়ে এসেছি। তো যেহেতু এখনও তো কোনো তরকারি হয়নি, তো ওই ভাতে ভাত দিয়ে এসেছি। তো আমার তো কী করবো বলো, দেখতেই পাচ্ছ তোমরা গ্যাস কিন্তু একদম জ্বলছে না। কড়াটা অনেকক্ষণ বসিয়ে দিয়ে তারপর কিন্তু 5টা ডিম ছাড়িয়েছি, তাও কিন্তু দেখো এখনও কড়াটা মানে গরমই হয়নি। তেলটা দিয়েছি, অপেক্ষা করে রয়েছি কখন মানে তেলটা গরম হয়। তারপর প্রায় 15 থেকে 20 মিনিট পর মানে তেলটা গরম হতে আমি তেলের মধ্যে দিয়েছি একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়েছি, যাতে ডিমটা ভালোভাবে ভাজা হয়। তো জানো তো কিছুদিন আগে আমি তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে আত্মীয়রা এসেছিলো বলে আমি ডিম মানে এভাবে ভেজে রান্না করতে যাচ্ছিলাম, আর ডিমটা এত জোর ডিমটা ফেটেছে আমার হাত থেকে গলা পর্যন্ত না একদম পুড়ে গিয়েছিল, মানে একদম কালো কালো ফোসকা মানে পড়ে ভর্তি হয়ে গিয়েছিল। আমি আমার জীবনে প্রথমবার ডিম ফেটে আমার গায়ে কিন্তু পড়েছে। তো আমি না এত বছর ধরে রান্না করছি, আমার কোনো দিন ডিম ফেটে এভাবে গায়ে তেল পড়েনি, এই প্রথমবার পড়লো। বিয়ের 7 বছর পর এই প্রথমবার ডিম ফেটে কিন্তু আমার গায়ে পড়লো। বিয়ের আগেও আমি রান্না করেছি, কিন্তু এভাবে কিন্তু আমার গায়ে কিন্তু তেল ছিটে পড়েনি। যেহেতু হঠাৎ করে আত্মীয়রা এসে পড়েছিল, তাড়াহুড়ো করে রান্না করছিলাম, এর কারণে জানো তো। তো যাই হোক দেখো তারপর আমি ডিমটা ভেজে ডিমের ঝালটা বসিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে রেসিপিটা কিন্তু শেয়ার করতে পারলাম না, তো কারণ ওই যে ডিমটা ভাজতে দিয়েছিলাম হঠাৎ করে কিছু মানে 2-1 জন কাস্টমার এসেছিলো, তাদেরকে মানে মাল দিতে গিয়ে আমি কিন্তু আর মানে তরকারিটা আর রেসিপিটা দেখাতে পারলাম না। তো যাই হোক দেখো তারপর আমি ঘরের ভেতরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি, রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন দেখো বাইরেটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো দেখো এখন হালকা হালকা হাসা হাসা কিন্তু রোদ উঠেছে, বৃষ্টিটা একটু কমেছে। তো ভাবছিলাম মেয়েকে যদি স্কুলে পাঠাতাম ভীষণ ভালো হতো। আর কি করা যাবে বলো, আমি তো দোকানে বসে থাকি, তো দোকান তো বন্ধ করে মেয়েকে স্কুলে যেতে পারবো না, ওর বাবার ভরসা। ওর বাবা আজকে কিন্তু দিয়ে আসতে পারলো না। তো যাই হোক দেখো তারপরে আমি ঝাঁট দিয়ে ময়লাটা বাইরে বের করে দিলাম। দেওয়ার পরে দেখো এবার সমস্ত জিনিস কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু রান্না করার পরে অনেক কিছু কিন্তু এলোমেলো হয়ে থাকে। আর আমার এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা একদমই শর্ট। তো একটু গরম জল বসিয়েছিলাম মেয়েকে দেখো স্নান করাবো বলে। তো বালতির মধ্যে দেখো কলের জল ছিল, আর ওই গরম জলটা মিক্স করে নিয়েছি। মেয়েকে দেখো স্নান করে দেবো, যেহেতু বৃষ্টির ওয়েদারে ঠান্ডা জলে স্নান করলে কিন্তু ওর শরীর খারাপ হয়ে যায়। তো দেখো আমি ওর মাথায় আজকে শ্যাম্পু করিয়ে দিচ্ছি জানো তো। তো যেহেতু কয়েকটা দিন হলো ওর মাথার চুলটা না কেমন আঠালো ভাব হয়ে গিয়েছে, এর জন্য দেখো একটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নিয়ে মাথায়ও মাখিয়ে দিলাম, আর শ্যাম্পুটা নিয়ে গায়েও মাখিয়ে দিলাম। তো দেখো ওই ভীষণ মজা করে কিন্তু চানটা করছে। আর আমার রাজস্বী সোনা না ভীষণ একটু বদমাইশি, কিন্তু যখন আমি ওকে স্নান করিয়ে দিই তখন কিন্তু কি সুন্দরভাবে স্নানটা করে না, ভীষণ ভালো আমার মেয়েটা জানো তো। তো অন্য বাচ্চাদের তুলনায় আমি বলবো আমার মেয়েটা আমার কাছে অনেক ভালো। তো হয়তো কোনো কথা শুনতে চায় না, কিন্তু দেখো ও কিন্তু বাইরে ঘাটে কারোর সাথে খেলতে যায় না, এমনকি ঘরের মধ্যে সারাক্ষণ থাকে। কেন বলো তো, ওকে বাইরে আমি বেরোতে দিই না। দুপাশে দুটোই পুকুর রয়েছে জানো তো। গ্রামে গঞ্জে ভয় তো লাগতেই পারে।
তো বাচ্চারা খেলতে খেলতে হয়তো পুকুরে নামবে। তো এর কারণে ওকে আমি অনেক ভালো করে বুঝিয়েছি যে মা তুমি পুকুরে নামবে না। তো ওকে স্নান করিয়ে মাথা আঁচড়ে ওকে কিন্তু আমি বসিয়ে দিয়ে এসেছি ঘরে। বললাম বসো। আর তোমাদের দাদাভাই এদিকে দেখো ওই যে হাটে গিয়েছিল না, তো আসার সময় দেখো ছোট ছোট ভোলা মাছ, মানে 1 আঙুলের মতো করে। তো আমার ভীষণ রাগ ধরছিল জানো তো আনতে মতো। আমি কিন্তু কিছুক্ষণ ওর সঙ্গে আমি ঝগড়া করে নিয়েছি যে এত ছোট ছোট মাছ তুমি কেন এনেছো, এত দেরিতে এখন আমার রান্না সবে করে উঠলাম, আর এই মাছগুলো কাটতে কাটতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে যাবে, তুমি মাছটা কেন আনলে, এত ছোট ছোট মাছ যদি আনার হয় একটু বড় মাছ এনো। তো ঝগড়া বলতে না, আমিই একাই বকছিলাম। তো যাই হোক দেখো মাছগুলো তো এনেছে আর ফেলে দেওয়া যায় না, তো প্রায় আধা ঘন্টা বেশি লেগেছে ছোটো ছোটো মাছ। সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়ে এসেছি। তো ভেবেছিলাম ভাজবো, হঠাৎ করে দেখলাম গ্যাসটা নেই, আর গ্যাসটা মানে জ্বলছেই না। তো আর কি করা যাবে। তো দেখো আর কোনো তরকারিও কিন্তু করতে পারলামই না। তো দেখো তারপর কড়া আর মানে ফ্যান ঝাড়িয়েছিলাম সেই গামলাটা, দেখো ভালো করে মেজে নিচ্ছি, আবারও পুকুর থেকে জল কিন্তু এনেছি। আর দেখো আমার পিছনে দেখো এই কুকুরগুলো দেখো বসে থাকে, ওরা সারাক্ষণই বসে থাকে, এখান থেকে ওরা সরেই না। ওরা দেখে কখন আমি ওদেরকে খেতে দেবো, তো কখন আমি ভাত, যেহেতু আমার মেয়েকে যখন ভাত খাওয়াই না অনেক ভাত তরকারি নষ্ট হয়, তো সেই ভাতগুলো দেখো ওদেরকে কিন্তু আমি খেতে দিয়ে দিই, তাছাড়া তরকারি মেখেও ভাত দিই। হঠাৎ করে দেখো ক্যামেরার সামনে একটা ভিমরুল এভাবে ঘোরাঘুরি করছে, আর দেখো আমার ভিডিওটা কিন্তু খারাপ করে দিল। মানে সবাই কিন্তু দেখো আমাদের কেউ ভালোই চাইছে না, পশু পাখি থেকে মানুষজন সবাই অদ্ভুত। তো যাই হোক দেখো তারপরে আমার বাসন কোসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তো ওদিকে জানো তো ওই যে ফুচকার আলু সিদ্ধটা বসানো হয়েছে, সেই আলু সিদ্ধর মধ্যে আমি দেখো মটরটা কিন্তু আমাদের দেওয়া হয়নি। বাসনগুলো মেজে উঠলাম, আর উঠেই দেখো পরিমাণ মতন মটরটা নিয়ে নিচ্ছি, ওই 150 গ্রাম মতন নেব। সেই মটরগুলো আমি আলু সিদ্ধর মধ্যে কিন্তু দিয়ে আসবো। তো আমার আজকে দিদি শাশুড়িকে বলেছি তুমি একটু আলুটা একটু বসে জাল দাও না, যেহেতু পাতা না ধরানো কাঠ আছে। তো দেখো আমি মটরগুলো আমাদের ওই বাড়িতে কিন্তু দিয়ে আসতে যাচ্ছি। তো দেখো দিয়ে আসার পরে তো দেখলাম তো আর কোনো তো তরকারি করতে পারিনি, তো পেঁয়াজও ভাজা হয়নি, লঙ্কাও ভাজা হয়নি। তো গ্যাস নেই বললেই চলে, মানে একদমই মানে মাছটাও ভাজা যাবে না। তো কোনো মতে একটু সাদা সাদা করে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু লালই আর হয়নি। তো মাছটা কি করে ভাজবো বলো, মাছটা কিন্তু এমনিতেই রয়েছে, নুন আর হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি। এদিকে দেখো কুমড়ো আর আলু ভাতে দিয়ে ভাত খাবো, আর ওই যে 4টে ডিমের ঝাল করেছিলাম আর শুধু ওই তরকারি দিয়ে। ডাল ভিজিয়েছিলাম ডালের বড়া বানানোর জন্য, তো সেটা আর মানে পূরণ হলো না, আর কাউকে করেও খাওয়াতে পারলাম না। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত দিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই কুমড়ো ভাতের সাথে আলু ভাতে একসাথে মাখিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে, কিন্তু ওরা পেঁয়াজ ভাজা খায়নি। তো মেয়েকেও খাইয়ে দিয়েছি ওই একই খাবার, কুমড়ো ভাতে আলু ভাতে আর একটা ডিম নিয়ে খাইয়ে দিয়েছি। তো এই আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল। তোমরা আজকে কে কী দিয়ে ভাত খাচ্ছ, কীভাবে রান্না করেছো সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আমার ভিডিওটা আজকে কেমন লাগলো। এখন ঘড়ির কাঁটায় হয়েছে 4:10, মেয়েকে দেখো পড়তে দিতে যাচ্ছি। ভিডিওটা আজকে আর বেশি বড় করতে পারলাম না, তো ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো, একটু সুন্দর করে কমেন্ট করে যেও। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ।